নমস্কার। আজ শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। খাওয়া শেষ করেই আবির নিজের রুমে চলে গেছে, তানভীরও চলে গেছে, কিন্তু বসে আছে মেঘ। সে খাবার টেবিলে সবার আগে এসেছিল, ভেবেছিল ভাইয়ের আগে খেয়ে পালাবে, কিন্তু আর হলো কই। আবিরের জীবনে কেউ আছে, এই কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে অষ্টাদশীর। ভাতের প্লেটে আঙুল ঘোরাচ্ছে আর ভাবছে, আমার ছোট্ট মনটা এইভাবে ভেঙে গেল, প্রেমে পড়ার আগেই ব্রেকআপ হয়ে গেল। ছি। তৎক্ষণাৎ নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে, থাক, মন খারাপ করিস না, ছেলেটা ভালো না, মনে নেই তোকে ছোটবেলায় মেরেছিল আস্ত হিটলার। তোর জীবনে রাজপুত্র আসবে, যার জীবনে রাজ করবি শুধু তুই। মালিয়া খান মেঘের হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলল, থাক, তোর আর খেতে হবে না। এতে হুঁশ ফিরে মেঘের। মেঘ কিছু বলার আগেই খাবারের প্লেট সামনে থেকে নিয়ে যান উনি। বড় আম্মুর এইসব কর্মকাণ্ডের আহম্মক বনে যায় মেঘ। মালিয়া খান বলে ওঠেন, এইভাবে 14 ঘন্টা ভাত নিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার। মেঘেরও খাবার খাওয়ার তেমন ইচ্ছে নেই আর। সে তো নিজেকে সান্ত্বনা দিতেই ব্যস্ত। হাতটা ধুয়ে রুমের দিকে যাচ্ছে। মালিয়া খান মেঘকে ডেকে আবার বললেন, তোর কি পেট ভরেছে, নাকি নতুন করে খাবার দেবো তোকে? আর খাবো না, এইটুকু বলে মেঘ রুমে চলে গেল। পড়তেও ইচ্ছে করছে না মেয়েটার, চুপচাপ শুয়ে আছে। চোখ বন্ধ করতেই ভেসে উঠে আবিরের হাসি। বাইক এনে যখন হাসি মুখে বলেছিল কথাগুলো কানে ভেসে আসছে। কি সুন্দর করে কথা বলে মানুষটা, তাকানোর ধরন, রাগলে কুঁচকে ফেলা ঘন ভ্রুদুলো, সবই যেন চোখের সামনে ভাসছে মেঘের। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে মেঘ, বুকে ভেঙে আসে কষ্ট। এই লোক আমার ভাবনায় কেন আসছে বারবার? এই লোক তো অন্য কারোর। এই বলে অভিমানে ঘুমিয়ে পড়ে মেঘ। আজ শুক্রবার, সকাল থেকেই বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। মেয়ে মাদি আর মেঘের দুষ্টামি আড্ডায় মাতিয়ে তুলছে ড্রয়িং রুম। 3 যা রান্নায় ব্যস্ত। আবির বাড়ি ফিরছে বলে আবিরের 2 মামা, 2 খালা, তাদের বাচ্চারা সবাই দেখতে আসবে। মিম আর মেঘের মামা খালাদের বাড়ি থেকেও বেড়াতে আসবে মানুষ। বেশিরভাগ মানুষই চাকুরিজীবী, যার ফলে শুক্রবার ছাড়া তাদের সময় নেই। ইকবাল খান ব্যস্ত বাজার করা নিয়ে, যখন যা লাগবে উনি ছুটছেন আনার জন্য। তানভীরের সকাল থেকে কোনো খোঁজ নেই। সকালে নাস্তা করে বেরিয়েছে, পার্টি অফিসে কাজ আছে, বিকেলে ফিরবে বলে চলে গেছে। এই জন্য মেঘের কোনো ভয় ডর নেই, আপন মনে আড্ডায় মগ্ন মেয়েটা। হঠাৎ উপরে করিডোরের থেকে আবিরের ডাক দিল মাকে, আম্মু, একটু কফি দিতে পারবে? এই বলে রুমে চলে গেল পুনরায়। উত্তর শোনারও প্রয়োজন মনে করেনি সে। মালিয়া খান কফি করে মেঘকে ডাক দিলেন, কফিটা আবিরকে দিয়ে আয় তো মা। তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল গত রাতের কথা। সহসা বলে উঠল, আমি কেন মিম দিয়ে আসুক? মালিয়া খান কিছুটা বিরক্তি নিয়ে বলল, ওরা নিয়ে ফেলে দেবে, তখন আরেক মুসিবতে পড়ব। বাড়িতে একটু পর মেহমান আসবে, যা না মা। মেঘ আর কথা না বাড়িয়ে ধীর পায়ে পায়ে হাঁটতে হাঁটতে আবিরের দরজা পর্যন্ত আসলো। গলা শুকিয়ে যাচ্ছে মেঘের, বুকের ভেতরে ধুকপুকটা বেড়ে যাচ্ছে, হাত পা কাঁপছে। আস্তে আস্তে দরজায় টোকা দিল মেঘ। আবির বলল, দরজা খোলা আছে। কাঁপা কাঁপা হাতে দরজা ধাক্কা দিল মেঘ। আবির ল্যাপটপে কি যেন করছে, তাকিয়েও দেখলো না কে এসেছে। আবির বলল, এখানে রেখে যা। মেঘ হাঁটতে পারছে না, হাত আরও বেশি কাঁপছে, এখনো পায়ে এতটুকু জোর পাচ্ছে না। ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায়। আবির ল্যাপটপ টেবিলে রেখে মেঘের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখে। মেঘের সেদিকে কোনো মনোযোগ নেই। তার মস্তিষ্কের প্রতিটা নিউরন ছুটছে এদিক সেদিক। বডি স্প্রে তীব্র ঘানে হুঁশ ফেরে মেঘ, আর তার থেকে 1 ফুটের দূরত্বে দাঁড়িয়ে আছে আবির। আচমকাই এইভাবে এসে দাঁড়ানোয় একটু ভেবাচেকা খেলো মেয়েটা। মেঘ ত্রস্ত ঘুরে গেল, নিজের উপর জোর খাটিয়ে পা বাড়ায় দরজার দিকে। সবেগে সুদূর হস্তে মেঘের কোনোই চেপে ধরল আবির। কড়া কণ্ঠে বলল, এদিকে তাকা। অনিচ্ছা সত্ত্বেও ঘুরে দাঁড়ালো মেঘ। চিবুক নেমে গলায় আটকালো, সারা শরীর কাঁপছে শীতল স্বরের হুমকিতে। কানের লতি গরম হয়ে যাচ্ছে, সাথে আবিরের শরীরে আর বডি স্প্রে তীব্র গন্ধ নাকে লেগেছে মেঘের। আবির পুরো কণ্ঠে বলল, কফিটা টেবিলে দিয়ে আসতে বলেছিলাম, কথা কানে যায় না? এতটুকু বলাতেই মেঘ হেলে দুলে পড়ে যেতে নেই। টালমাটাল মেয়েটার বাহু ধরে সোজা দাঁড় করিয়ে দিল আবির। জ্ঞান হারাতে হারাতেও যেন হারায়নি মেঘ।
আবিরের চাউনিতে তীক্ষ্ণতা গম্ভীর কণ্ঠে বলল, তুই কি পুষ্টিহীনতায় ভুগছিস? অবশ্য ভুগবি নাই বা কেন? খাবার প্লেটে আঙ্গুল ঘুরালে কি আর শরীরে পুষ্টি হবে? গম্ভীর কণ্ঠে বললেও শেষটা যেন মজার ছলেই বলল। মেঘের শরীর ঘামছে। কে বোঝাবে এই লোকটাকে, যাকে দেখলে অষ্টাদশীর সব শক্তি নিমেষেই মিলিয়ে যায় কোথায় যেন, যার দৃষ্টি কেড়ে নেই তার সমস্ত ধ্যান জ্ঞান মনোনিবেশ। আবির সবলীলায় ভঙ্গিতে বলে উঠল, যেতে পারবি নাকি দিয়ে আসবো? নিজেকে সামলে মেঘ বলল, পারবো। তারপর গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে যায় মেঘ। আবির তাকিয়ে আছে অষ্টাদশীর হাঁটার পানে। মেঘ কোনো রকমে নিজের রুম পর্যন্ত এসেছে। এক দৌড়ে এসে খাটে শুয়েছে। মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে। কয়েক মুহূর্তের মধ্যেই নিজের অস্তিত্ব খুঁজে পেল না। সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায়। 11টার পর থেকেই মেহমান আসা শুরু হয়েছে। বাড়ি ঘর ভরে গেছে আত্মীয় স্বজনে। মেয়ে মাদি গোসল করে সেজে গুজে গল্প করছে সবার সাথে। আবির একেবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে। টুপি পাঞ্জাবি পরার অন্যান্য দিনের থেকেও অনেক সুন্দর লাগছে ছেলেটাকে। সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে। মেঘের দেহ এখনো বিছানায় লিপ্টে আছে। বোনকে খুঁজতে মিম উপরে গিয়ে দেখে মেঘ ঘুমোচ্ছে। ডাকতে ডাকতে মেঘের ঘুম ভাঙে। মিম, আপু, ও আপু, ওঠো, এখন ঘুমোচ্ছ কেন? বাড়িতে মেহমান চলে আসছে, আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে, ওঠো, নামাজ পড়ে রেডি হও, আম্মু আমায় পাঠিয়েছে তোমায় ডাকতে। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফেরে। পাশের দেওয়ালে টাঙানো দেয়াল ঘড়িটার দিকে তাকায়, 1টা 15 বাজে। তৎক্ষণাৎ শুয়ে থেকে উঠে বসে আবিরকে কফি দিতে গিয়েছিল 8টা 30 থেকে 9টার মধ্যে। 4 ঘন্টার উপরে তার জ্ঞান ছিল না। 5 মিনিট বসে তারপর গোসলে চলে যায়। নামাজ পড়ে আবির দেয়া একটা জামা পরে নিল মেঘ। বেগুনি রঙের গ্রাউন্ড, মোটামুটি গার্জিয়াস। চুলগুলো খোপা করে নিল। এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছুই করতে পারবে না সে। মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে। রুম থেকে বের হলো প্রায় 3টার দিকে। মামা খালারা সবাই খেতে বসেছে। ছোটদের খাওয়া শেষ। রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে। বাড়িতে এত হই হুল্লোড়ের শব্দে মাথা ধরে ফেলেছে মেঘের। নজর পড়ে সোফার দিকে। আবিরকে ঘেরাও করে বসে আছে সব মামালো খালাতো ভাই বোনেরা। তার মধ্যে একজনের দিকে নজর পড়ে, স্পেশাল একজন, মালা আপুর দিকে। মালা আপু অনার্সের 3য় বর্ষে পড়িতেছে। এখন আবির ভাইয়ার মামাতো বোন মালা আপুর একটা বড় আপুও আছে। উনি মায়েশা, ওনার পড়াশুনো শেষ, জব করতেছেন এখন। 2 বোনেই এসেছেন। কিন্তু মালা আপুর দৃষ্টি কেমন জানি আবির ভাইয়ার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই গিলে খাবে আবির ভাইয়াকে। বিষয়টা দেখে মেঘের মেজাজ গরম হয়ে গেল। তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা। তানভীর ভাইয়া বলেছিল আবির ভাই এর জীবনে কেউ আছে। মালা আপুই কি সেই কেউ? ভাবতে বুক ভরে ওঠে কষ্টে। আবিরের সমবয়সী একটা ভাইয়া আছে, নাম হচ্ছে সাকিব। উনি আবির ভাইয়ার 2য় বেস্ট ফ্রেন্ড বলা চলে। আরও কয়েকটা ছোট ভাই আবির ভাইয়াকে এটা সেটা অনেক কথাই জিজ্ঞেস করছে। বিদেশে কেমন লাগে, পড়াশুনো কেমন, কিভাবে থাকতে হয়, এই সব। মেঘ ধীর পায়ে সিঁড়ি দিয়ে নামছে। আবির এক পলক তাকায় সেদিকে। পুনরায় ভাইদের কথায় মনোযোগ দেয়। মেঘকে দেখে 2-4 জন ডাক শুরু করে, এই মেঘ কেমন আছিস, এদিকে আয়। মিম ছুটে আসে মেঘের দিকে। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, নজর না লাগে কারো। মেঘ মুচকি হাসলো। মিম মেঘকে টেনে নিয়ে সোফায় বসালো। সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ার দিকে। উপর থেকে সে শুধু মালা আপুর নজরটাই দেখেছে। এখন সে আবিরকে দেখছে। নীল পাঞ্জাবি, সাদা প্যান্ট, মাথায় টুপি। আহা, কত মায়াবী লাগছে। আবিরের হাস্যোজ্জ্বল মুখটা দেখে প্রেমে পড়ে গেছে মেঘ। যত্রতত্র দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলায় ব্যস্ত হলো। বড়দের খাওয়া শেষ। মেঘ উঠে সবাইকে সালাম দিয়ে খুশ গল্প করতে লাগে।
খালামণিদের অনেকদিন পর দেখছে। আগে বিয়ে বাড়িতে গেলে টুকটাক দেখা হতো, কিন্তু তানভীরের অত্যাচারে মেয়েটা বিয়ে বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছে। তাই মাম্মি আর খালাদের সাথে দেখাই হয় না। মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে, এটা সেটা নিয়ে আসে। সারা দিনের ঘোরাঘুরির শেষে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। থাকার জন্য বলেছে সবাই, কিন্তু চাকুরিজীবীদের কাছে বেড়ানো মানেই অনেকটা ঘন্টা। বিদায়ের বেলায় মালা আপু আচরণে মাথা রক্ত উঠে যায় মেঘের। ভালো করে বললেই হয় বেড়াতে যাবেন, গায়ে ঢলে পড়ার কি আছে আশ্চর্য। মালার এইরকম আচরণে আবির ভাই তৎক্ষণাৎ সরে না গেলেও তো উপরে পড়ে যেত এই মেয়ে। রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ নিজের রুমে চলে যায়। মেহমানদের বিদায় দিয়ে আবিরও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথায় যেন। মাঝখানে তানভীর একবার এসেছিল, সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে। পার্টি অফিসে কি নিয়ে ঝামেলা চলছে তাই বসার সময় হয়নি তার। মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো, কিন্তু কেন কাঁদছে সে নিজেই জানে না। অতিরিক্ত রাগে কান্না আসে মেয়েটার। মেঘ বরাবরই খুব অভিমানী, অল্পতেই কান্না করে দেয়। রাত 10টা বেজে গেছে, এখনো মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা। সারাদিন খাওয়া নেই। তড়িঘড়ি করে তানভীর বাড়িতে ঢুকে এসে মাকে জিজ্ঞেস করে, মেঘ খেয়েছে? হালিমা খান সহসা উত্তর দিলেন, সন্ধ্যার পর থেকে এত ডাকছি, দরজা তো খুলছেই না। তানভীর আর কথা বাড়ালো না। তড়িৎ গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে। প্রথমে আস্তে করে ডাকলো, মেঘ সাড়া নেই। আচমকা চোয়াল শক্ত করে এক প্রকার চিৎকার দিল, মেঘ তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শনি আছে বলে দিলাম। মেঘ শোয়া থেকে এক লাফে উঠে বসলো। কয়েক সেকেন্ড দৌড়ে গিয়ে দরজাটা খুলল। চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে। আজ পর্যন্ত তানভীর মেঘের গায়ে হাত তুলেনি, শুধু ধমক দেই। কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ। কখন আবির ভাইয়ের মতো নাকে মুখে মারবে থাপ্পড় বিশ্বাস নেই। দরজা খুলতেই নরম স্বরে তানভীর বলল, খেতে যা। মেঘ তানভীরের এত নরম স্বর কোনোদিনও শোনেনি। ভাবতেই পারছে না ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে বলছে। তানভীর বলল, খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস, তোকে একটা ফেসবুক আইডি খুলে দেব। তানভীরের এমন কথায় মেঘ আহম্মক বনে গেল। তানভীর ভাই বরাবরই এরকম, নিজে ঝাড়বে তারপর নিজেই আদর করবে, এটা সেটা কিনে আনবে মেঘের জন্য। কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এত নরম স্বর কখনো শুনেনি এর আগে। নিমেষেই মনটা খুশিতে ভরে গেল মেঘের। খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ। আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে, একটু একটু করে সব চেক করছে। কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান। হালিমা খান বলল, সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম, বের হলি না কেন? ঠিকই, ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি। আমাকে কেন এত কষ্ট দিস? তোকে কে কি বলে দুদিন পর পর না খেয়ে পড়ে থাকিস? কিছুদিন পর যে এডমিশন, না খেলে পড়বি কিভাবে? আর না পড়লে ভর্তি হবি কিভাবে? তুই তো ভাইয়ের মতো হচ্ছিস। সে সারাদিন ভণ্ডের মতো টুই টুই করে ঘোরে, তার তুইও এখন তার ভাব নিচ্ছিস, খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস। আর শোন, মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না। তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না। এতটুকু বলতে চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে। আবিরের চাউনিতে পরিষ্কার রুষ্টতা, শ্যামবর্ণের মুখমণ্ডল কালো দেখাচ্ছে। কড়া কণ্ঠে মামনির দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? পুরুষালী কণ্ঠে আতঙ্কে উঠে মেঘ। হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল, খায় না ঠিক মতো, পড়াশুনোও করে না, কি করব ওকে নিয়ে? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল, ওকে কিছু বলো না, কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে। একটু এদিক সেদিক হলে আমি সেটা দেখব। আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান, কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না। এত বছরের অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানভীর এসে ধমকে বা বুঝিয়ে খাওয়াতো। এখন সেই দায়িত্বটা নিতে যাচ্ছে আরও একজন। দুজন মিলে মেঘকে শাসন করবে ভাবতেই মেঘের বুক কেঁপে ওঠে। আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে মেঘের। আবির ভাই এর মূল্যবান সময়ের মধ্যে 5 মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে,
এতেই খুশি খুশি লাগছে মেঘের। তৎক্ষণাৎ মনে হয়ে গেল তানভীর ভাইয়া বলেছে ফেসবুকে আইডি খুলে দেবে। তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল মেঘ।